দাবি ছিল কোটা আন্দোলনের, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেমেছিল কোটা সংস্কার আন্দোলনে। জুলাই মাসে সে আন্দোলনে সরকার তাদের দাবি তো মানেনি, উল্টো তাদেরকে নানান ধরনের উপহাস করেছে, তাদের বিরুদ্ধে নানান ধরনের কথা বলেছে সরকার প্রধান। পরবর্তীতে সে আন্দোলন যখন ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে অন্যান্য জায়গায়, তখন সরকারের পৃষ্ঠপোষকতায় জনগণের করের টাকায় কেনা গুলি চালিয়েছে এই আন্দোলনরত ছাত্রদের বুকে। হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে, ছোট্ট শিশুটিও কিন্তু রক্ষা পায়নি। এমন নারকীয় গণহত্যার সাক্ষী কিন্তু এই বাংলাদেশ, এবং এমন নারকীয় গণহত্যা চালিয়েছে যে দলটি, তার নাম আওয়ামী লীগ। সে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার আছে কিনা, অথবা সামনে নির্বাচনে তারা অংশ নিতে পারবে কিনা, এ নিয়ে নানান ধরনের বিতর্ক। ছাত্ররা বলছে প্রথম থেকেই যে এই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো অধিকার নেই। তবে অন্যান্য বিএনপি সহ অন্যান্য দলগুলো তারা কিন্তু অনেকেই নানান ধরনের কথা বলছে। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। আমাদের আজকের বিষয়, আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণের যোগ্য? এই বিষয় নিয়ে আজকে আমাদের গণতন্ত্র সাজিয়েছি। আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। আমার সাথে তিনজন অতিথি স্টুডিওতে আছেন। আমার সাথে আছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক বিশেষ সহকারী ও সাবেক ছাত্রনেতা এম এ জলিল, আপনাকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রে। আমার সাথে আছেন সৌরভ হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো, আপনাকেও স্বাগত জানাচ্ছি সৌরভ ভাই। আমার সাথে একজন ছাত্র প্রতিনিধি আছেন, গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের সদস্য হাসিব জামান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি আপনাকে দিয়েই শুরু করতে চাই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, এটি আপনারা শুরু থেকেই বলে আসছেন, এবং আপনারা বলছেন যে আগামী নির্বাচন তো নয়, যতদিন পর্যন্ত বিচার না হবে এই গণহত্যার, ততদিন রাজনীতি করার কোনো অধিকার এই দলটির নেই। রাজনীতি যদি তারা করে বা তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে, আসলে সমস্যাটা কোথায়? আমাদের যে আন্দোলনটা ছিল সেটা কিন্তু আওয়ামী লীগের এগেনস্টে শুরুতে আন্দোলনটা ছিল না, কিন্তু একটা পর্যায়ে যখন দেখা গেছে যে আওয়ামী লীগ নির্বিচারে শত শত শিক্ষার্থীকে হত্যা করে, শত শত ছাত্র জনতাকে হত্যা করে, দেন এই আন্দোলনটা সরকার বিরোধী মুভমেন্টে গিয়েছে। তো এই আন্দোলন যেহেতু আওয়ামী লীগ এখন সরকার বিরোধী মুভমেন্টে যাওয়ার পরে আমরা যখন বুঝতে পারলাম এই ফেসিবাদটা যে কায়েম হলো সেটা কিভাবে হলো। মানে আওয়ামী লীগ এর আগেও যখন বিভিন্ন সময় আন্দোলন হয়েছে, আমরা যখন দেখি যে 13 সালের দিকে যখন 13-14 সালে যখন নির্বাচন হয়, 14 সালে যখন আন্দোলন হয়েছে, তখনও গুলির মতো পাখির মতো গুলি করে আমরা হত্যা করেছে। হেফাজতের আন্দোলনে, হ্যাঁ, হেফাজতের আন্দোলনে করেছে, আরও বিভিন্ন আন্দোলনে করেছে। তো আমরা মানে যদি দল হিসেবে শুরু থেকে যদি বলি যে 73 সালে যখন নির্বাচন হয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমানের অধীনে যখন নির্বাচন হয়, তখন মোটা দাগে বিরোধী দল ছিল জাসদ। তো সেই দলীয় নির্বাচনেই প্রচুর কারচুপির ইতিহাস আমরা দেখতে পাই। দেন 86 সালের নির্বাচনে এরশাদকে ন্যায্যতা দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ বড় একটা ভূমিকা রেখেছে। পরবর্তীতে 14 ইলেকশন, 18 ইলেকশন, 24 ইলেকশন, কোন ইলেকশন নাই যে আওয়ামী লীগ কারচুপি করে নাই? ডামি নির্বাচন বলেন, রাতের ভোট বলেন, যেটাই বলেন না কেন। তো যেই দল গণতন্ত্রেই বিশ্বাস করে না, যেই দল গণতন্ত্রের পথকে রুদ্ধ করতে চায়, তো সেই দলকে কিভাবে তারা নির্বাচনে আসবে? যারা বিগত 3টা নির্বাচন, যারা কোনো ধরনের পার্টিসিপেশন ছাড়াই এক প্রকার নির্বাচন করে ফেললো, একদফা নির্বাচন করে ফেললো, তারা কিভাবে নির্বাচনের কথা বলে বা কিভাবে তারা নির্বাচনে আসে, সেটা আমাদের জায়গা থেকে আমরা বলবো যেটা কোনোভাবেই এই মুহূর্তে যৌক্তিক না। এটাই কি কারণ যে তারা আসলে নির্বাচনে কারচুপি করেছে? গত 3টি নির্বাচন তারা নিজেদের মতো করে করেছে, এই কারণেই তাদের নির্বাচনে আসার অধিকার নাই? নাকি এই যে জুলাই হত্যাকাণ্ডের যে বিচারের কথা বারবার বলা হচ্ছে, মানে আসলে কারণ কোনটা? না, কারণ দুইটাই। কারণ শুধু আওয়ামী লীগ বিগত নির্বাচনে কীরকম আচরণ করেছে সেটা না। আমরা বিভিন্ন সময় বলেছি, আপনি গণমাধ্যমে দেখেছেন, আমরা বিভিন্ন সময় বলেছি এই জুলাই গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত, এবং জুলাই গণহত্যার জন্য যতদিন পর্যন্ত আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে জনগণের কাছে যতদিন পর্যন্ত ক্ষমা না চাইবে, ততদিন পর্যন্ত তারা
মানে দলগতভাবে নির্বাচনে আসতে পারবে না, সেটা আমাদের stand। কিন্তু আপনারা তো তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে কথা বলছেন, মানে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কি আসলে কোনো মানে গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটিকে ব্যাহত করবে না? মানে আপনারা কেন নিষিদ্ধ করতে চাচ্ছেন আওয়ামী লীগকে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এটা অনেকটাই এটা সরকারের, এটা আমাদের না। আপনি বারবার হচ্ছে একটা কথা বলছেন যে না, দাবিগুলো আপনাদের দিক থেকে আসছে, ছাত্রদের দিক থেকে আসছে, কিন্তু নিষিদ্ধ করার প্রক্রিয়াটা আপনি দেখবেন যে সরকার থেকে বারবার বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলোর। কিন্তু আওয়ামী লীগ এই যে ফেসিবাদ কায়েম করলো, তার কি কোনো পানিশমেন্ট হবে না? বিএনপি এখন এক ধরনের কথা বলছে, জামাত এখন এক ধরনের কথা বলছে যে তারা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনে আসতে পারবে না। তাহলে এতদিন যে ফেসিবাদ কায়েম করে এত হত্যাকাণ্ড ঘটালো, সেটা কি কোনো বিচার হবে না? আমরা চাই যে সেটার বিচার নিশ্চিত হওয়ার পরে আওয়ামী লীগ তার দলগত জায়গা থেকে নির্বাচনে আসে। ঠিক আছে, আসছি আমি আপনার কাছে। জনাব এম এ জলিল, বিএনপির পক্ষ থেকে আসলে আওয়ামী লীগের রাজনীতি করার ব্যাপারে এক ধরনের বিএনপি চাচ্ছে আওয়ামী লীগ আসলে রাজনীতিতে থাকুক, তাদের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারেও আপনাদের আপত্তি আছে, এবং সরকারের বর্তমান যে সরকারের প্রধান প্রফেসর ইউনূস কিন্তু এটি রাজনৈতিক দলের উপরই ছেড়ে দিয়েছেন, এবং আপনারা আওয়ামী লীগ নির্বাচনে আসলেও আপনাদের আসলে মানে আপনারা নির্বাচনে না আসুক সেটিও চান না। কিন্তু আপনাদের অবস্থানটা আসলে কি একটু যদি পরিষ্কার করেন, বিশেষ করে এই যে ছাত্রদের যে দাবি, সেই দাবিটার কি আপনাদের কাছে কতটা যৌক্তিক মনে হচ্ছে না কেন? যে ছাত্ররা যেটি বলছে যে 24-এর যে গণহত্যা চালিয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার যদি না হয় সেক্ষেত্রে তাদের আসলে এখনই তারা রাজনীতিতে ফিরবে। মানে একটি বিষয় যদি আমি বলি যে আওয়ামী লীগ যেই ঘটনাগুলো ঘটিয়েছে, যে গণহত্যা চালিয়েছে, সেই ব্যাপারে এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা আমরা দেখিনি, কোনো ধরনের তারা ক্ষমা চায়নি। এই পর্যায়ে আসলে তারা কেন আপনারা চান তারা নির্বাচনে আসুক? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচকবৃন্দকে এবং যারা দেখছেন সবাইকে। না, বিএনপির এক্ষেত্রে তো অবস্থানটা খুব পরিষ্কার। বিএনপি গণহত্যার বিচারের তো বিরোধিতা করে। গণহত্যাকারী যারা, তাদের বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, আপনারা জানেন যে একদলীয় ব্যবস্থা থেকে উনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হচ্ছে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তো আমরা দল হিসাবে মানে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না। এমনকি জামাতকেও যখন নিষিদ্ধ করা হয়েছিল তখনও আমরা এর পক্ষে ছিলাম। তো দলকে নিষিদ্ধ বর্জন এটা করতে পারে জনগণ, কিন্তু অপরাধী যারা, গণহত্যার দায়ে দায়ী যারা, তাদের বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে তো বিএনপির কোনো দ্বিমত নাই, এবং আমাদের মহাসচিব, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সকল নেতা তো একই বক্তব্য দিয়ে আসছেন। তো কাজেই আজকে যে অভিযোগটা তোলা হচ্ছে যে বিএনপি মনে হয় এই গণহত্যাটাকে আড়াল করার অথবা গণহত্যাকারীদের রক্ষা করার একটা চেষ্টা চালাচ্ছে, বিষয়টা এরকম না, বিষয়টা সঠিক না। বিএনপি একটি গণতান্ত্রিক দল। বিএনপি জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করে, জনগণের রায়ের প্রতিফলন ঘটবে এমন একটি ব্যবস্থাকে মনে করে, এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জনগণের মালিকানাটা নিশ্চিত করার সংগ্রাম বিএনপি জন্মলগ্ন থেকেই করে আসছে। তো কাজেই আমাদের অবস্থানটা এই ক্ষেত্রে খুব পরিষ্কার যে এটা আমরা জনগণের হাতে ছেড়ে দিই, কিন্তু এক্ষেত্রে কোনো বিন্দুমাত্র ছাড় নাই যে যারা গণহত্যাকারী, যারা হত্যাকারী, অপরাধী, তাদের বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে আগে, এবং এই নিশ্চয়তা বিধান করার জন্য বিএনপির যত রকমের সহযোগিতা প্রয়োজন সরকার বা সংশ্লিষ্টদের, সেটা করতে তো বিএনপি প্রথম থেকেই প্রস্তুত এবং এখনো অব্যাহতভাবে সহযোগিতা দিয়ে আসছে। জি,
জনাব সোহরাব হাসান। আর আর ওই আমার অনুস্পতিম ছাত্রনেতা বলেছেন যে আওয়ামী লীগের মানে স্বাধীনতা পরবর্তী যে চরিত্রটা তুলে ধরেছেন, আসবো সেটা নিয়ে আমরা আমার কোনো দ্বিমত সেটা নিয়ে আমি পরবর্তীতে আসবো। এটাই আওয়ামী লীগের চরিত্র। জনাব সোহরাব হাসান, আওয়ামী লীগ অনেক বড় একটি রাজনৈতিক দল, নানান আন্দোলন সংগ্রামে তাদের নেতৃত্ব আছে, ৭১-এর মুক্তিযুদ্ধে তাদের অবদান আছে। সবকিছু মিলিয়ে আওয়ামী লীগকে তো আর নিশ্চিহ্ন করা যাবে না। আওয়ামী লীগকে আসলে নিশ্চিহ্ন নিশ্চয়ই আবারও তারা ফিরে আসবে, কিন্তু এই মুহূর্তে আসলে তাদের যে অবস্থা, এত বড় ঘটনা ঘটার পরেও আওয়ামী লীগের পক্ষ থেকে যে কোনো ধরনের যে প্রতিক্রিয়াগুলো আমরা এখন পর্যন্ত পাচ্ছি, আওয়ামী লীগের সভানেত্রী ভারত থেকে যে ধরনের বক্তব্য দিচ্ছেন, সেখানে কোনো ধরনের এই ঘটনা নিয়ে তাদের কোনো ধরনের আক্ষেপ, কোনো ধরনের অনুশোচনা, কোনো কিছুই আসলে আমরা পাচ্ছি না। আওয়ামী লীগের অন্যান্য নেতারা কারো কাছ থেকে আসলে এখন পর্যন্ত পাইনি। এরকম পরিস্থিতিতে আসলে আওয়ামী লীগের রাজনীতি করার যেই অধিকার, সেটির ব্যাপারে ছাত্ররা যে দাবিটা তুলছে, অন্যদিকে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির যে অবস্থান, দুটো মিলিয়ে আপনার কাছে কি মনে হয় আসলে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতির ভবিষ্যৎটা কি? ধন্যবাদ। এখানে অনেকগুলো কথা এসেছে। একটা হচ্ছে দল, আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক হাসিব এবং জলিল ভাইকে শুভেচ্ছা। এখানে অনেকগুলো কথা এসেছে, দল, রাজনীতি, নির্বাচন, ক্ষমা, বিচার। আমি মনে করি প্রতিটার প্রশ্নের নিষ্পত্তি হওয়া দরকার, এবং সেটি কিন্তু আজকেই যে হবে তা নয়। বিচার, যারা অপরাধ করেছে, সেই রাজনৈতিক দল হোক বা যে কেউ হোক, একজন সাধারণ মানুষ হোক, একজন অসাধারণ মানুষ হোক, তার বিচার হতে হবে অন্যায় করলে। দ্বিতীয় হচ্ছে যে বিষয়টি ছাত্র নেতৃত্ব সহ মানুষের মধ্যে যে প্রশ্নটি, যে এত বড় একটি হত্যাকাণ্ড হলো, এত বড় বিপর্যয় হলো, এত বড় দমনপীড়ন হলো, এবং শুধু রাষ্ট্রযন্ত্র নয়, তার সাথে রাজনৈতিক দলও যুক্ত হয়েছে। আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে এসব অভিযোগ আসছে কেন? প্রশাসন যন্ত্রের সাথে, আমরা তো বলি যে প্রশাসন যন্ত্র সবই ক্ষমতাসীনদের আজ্ঞাবহ হয়ে থাকে, তার সঙ্গে আবার দলীয় নেতাকর্মী, ক্যাডার যেটা বলা হয়, সেটি যখন যুক্ত হয়েছে তখন একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এখন ধরুন এই আন্দোলনটা যদি সফল না হতো, তাহলে চিত্রটা কি হতো? আবার যে কোনো আন্দোলন সংগ্রামে যারা বিজয়ী হয়, বিজয়ীকে অনেকটা উদারও হতে হয়। তা উদারতা আবার মানে নয় যে একজন অনুতপ্ত না হলেই, কি বলে, অনুশোচনা না করলেই তাকে জোর করে অনুশোচনা করানো বা তাকে বলা যে অনুশোচনা। এই উপলব্ধিটা আওয়ামী লীগ নেতৃত্বের পক্ষ থেকে আসা উচিত ছিল, যে তারা কি করেছে। ৭৫-এ তাদের উপর একটা বিপর্যয় ঘটেছিল, তার থেকে দীর্ঘদিন কিন্তু তাদের আন্দোলন সংগ্রাম এবং এবং তারপরে ৯৬ সালে ২১ বছর পর তারা প্রথম ক্ষমতায় আসে। কিন্তু আমাদের এখানে রাজনৈতিক দলগুলোর দলীয় নেতৃত্বের, বিশেষ করে আমি অভিযুক্ত করব, যে রাজনৈতিক দল নেতৃত্ব যখন বিরোধী দলে থাকে, তারা স্বেচ্ছা গণতান্ত্রিক হয়ে যায়। মানে এর মতো গণতান্ত্রিক সংগঠন পৃথিবীতে নেই। কিন্তু ক্ষমতায় গেলেই আমরা দেখি তার চরিত্র পরিবর্তন। আপনি চিন্তা করেন ২০০৯-এ যখন ক্ষমতায় আসলো আওয়ামী লীগের পিছনে কীরকম জনসমর্থন ছিল, বিশেষ করে তরুণদের। আজকে তরুণরা জীবন দিয়েছে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে, আর সেদিন তরুণরা বিশেষ করে ৮৭% ভোট, মানে বাংলাদেশের ইতিহাসে নেই যে ২৭% ভোট উপস্থিতি ছিল, মানে ভোটার, এবং তার বিপুল সংখ্যক ভোট আওয়ামী লীগ পেয়েছিল। এই যে আমাদের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যে এটাই কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে, তাদের যে জনগণের যে আস্থা, শুধু আস্থা নষ্ট করে না, শুধু অনাস্থা তৈরি করে না, এক ধরনের জনগণকে প্রতিপক্ষ ভাবে প্রতিটি ক্ষেত্রে। একটি দ্বিদলীয় ব্যবস্থা গড়ে উঠেছিল ৯১ থেকে ২০০৮ পর্যন্ত, একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার ক্ষমতায় আসে এটি। এবং
আমাদের রাজনৈতিক নেতৃত্ব যে কত ব্যর্থ, অথর্ব এবং কত মানে কি বলবো যে নৈতিকভাবে কত দুর্বল, যে তারা রাজনৈতিক নেতৃত্ব একসঙ্গে বসে সরকারি দল বিরোধী দল এদের মধ্যে এরকম কর্মসম্পর্ক নেই যে তারা একটু সুষ্ঠু নির্বাচন করতে পারে। এজন্য তাদেরকে একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যেতে হলো, এবং সেটা আন্দোলন করে আওয়ামী লীগই আনলো। আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় গেল তখন সেটি বাতিল করে দিল। যখন বিরোধী দলে থাকলো তখন মনে করলো যে তত্ত্বাবধায়ক ছাড়া তার ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই, কেননা ক্ষমতাসীনরা যে কোনোভাবে ছলে বলে তারা ক্ষমতা চিরস্থায়ী করবে। আবার আওয়ামী লীগ নিজেই ক্ষমতায় থেকে একই কাজ করলো। প্রথমত অবশ্যই বিচার হতে হবে যারা অপরাধী, আর দ্বিতীয় হচ্ছে তাদের রাজনৈতিক কার্যক্রম, ছাত্রনেতারা যারা দেখছে তার সহযাত্রী, তার সহযোদ্ধা, তার সহপাঠী তার কাছে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, আবু সাইদের মতো, মুগ্ধর মতো, তাদের আবেগ, আমাদের আবেগের আমরা কিন্তু তাদের আবেগটা বুঝতে পারবো না। অবশ্যই তাদের আবেগকে আমাদের মূল্য দিতে হবে, সম্মান জানাতে হবে। আবার বাস্তবতাও একটি কথা আছে যেটা বিএনপি নেতারা বলছেন। আজকে ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা হলো, আওয়ামী লীগের এই যে লাখ লাখ যে তার কর্মী সমর্থক তারা কোথায় যাবে? এখন যেটি জামাতের ক্ষেত্রে হয়েছে, আমরা এই ছাত্র গণ অভ্যুত্থানের পর তো জানলাম যে জামাতের যে শিবিরের কর্মীরা তারা ছাত্রলীগে থেকে, তারা বিভিন্ন সংগঠনে থেকে তারা কার্যক্রম পরিচালনা করেছে। তখন আওয়ামী লীগ নিষিদ্ধ হলে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা হয়ে গেছে, তারা যে অন্য সংগঠনে থেকে এটা করবে না তার নিশ্চয়তা কি? দ্বিতীয় হচ্ছে তারা কিন্তু জঙ্গিও হতে পারে। মানে জঙ্গি তো শুধু ইসলামী মৌলবাদীরা জঙ্গি হয় না, বা ধর্মীয় দল না, বাংলাদেশের জঙ্গির নানা রকম উদাহরণ আছে। কিভাবে আর হচ্ছে যে আমরা কি চাই, 5 আগস্ট পর্যন্ত যে শাসন ছিল, যে ব্যবস্থা ছিল, যে রাজনীতির নামে নিপীড়ন ছিল, সেই ব্যবস্থা থেকে আমরা উত্তরণ চাই। কিন্তু আওয়ামী লীগ সেখানে আর ফিরে আসবো না কখনো। বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো ওইখানে আর ফিরে যাবে না। তাহলে কি করে? রিকনসিলিয়েশন, পুনরুত্থিকরণ, আমরা একসঙ্গে চলবো। একসঙ্গে চলার ক্ষেত্রে প্রথম হচ্ছে যারা অপরাধ করেছে তাদের বিচার, দ্বিতীয় কথা হচ্ছে ওই অপরাধ বিচারের আগেও হচ্ছে অনুশোচনা। অবশ্যই জি, আমরা আবারও ফিরবো বিরতির পর। আমি একটা প্রশ্ন একটু রেখে যেতে চাই যে নিষিদ্ধ করা না হোক, কিন্তু তাদেরকে যে নির্বাচনে আনার একটা কথা বলা হচ্ছে, বিশেষ করে বিএনপি পক্ষ থেকে নির্বাচনে, আওয়ামী লীগকে নির্বাচনে আনার, এই যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সেই বিচার প্রক্রিয়া শেষ হতে তো একটা সময় লাগবে। এরই মধ্যে যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়, নির্বাচন হয়ে যায়, সেক্ষেত্রে কি আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নিতে পারবে এই মুহূর্তে? সেই প্রশ্নটা নিয়ে আমি ফিরব। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের সময় হচ্ছে একটি বিরতির, ফিরছি একটু পর, আশা করি সাথেই থাকবে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। আমাদের সাথে আছেন 3 জন অতিথি। আমরা আলোচনা করছিলাম আওয়ামী লীগের রাজনীতি এবং নির্বাচনে অংশগ্রহণের ভবিষ্যৎ নিয়ে। আমাদের এই পর্যায়ে আমি আবারও সোহরাব হাসান আপনার কাছে যেতে চাই, যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে এই যে গণহত্যার বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত, বিশেষ করে তাদের আওয়ামী লীগ প্রধানেরকে ফিরিয়ে এনে তারকে একটা বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনে আসার কি আওয়ামী লীগের কোনো সম্ভাবনা আসছে বা সুযোগ আছে? অথবা সেরকম যদি কোনো উদ্যোগ নেওয়া হয়, সেক্ষেত্রে ছাত্রদের সাথে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের সাথে সরকারের বা নির্বাচন যারা আয়োজন করবে, নির্বাচন কমিশনের কি পরিস্থিতি দাঁড়াতে পারে? সেখানে আসলে কি আওয়ামী লীগের নির্বাচনে, সামনে নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ আছে? কোন আওয়ামী লীগ? যে আওয়ামী লীগ 5 আগস্ট পর্যন্ত ছিল ক্ষমতায়, সেই আওয়ামী লীগ আপনার চাই না, কেউ চায় না। কিন্তু এই আওয়ামী লীগের যদি 2 কোটি সমর্থক থাকে, তাদের কি হবে? তারা কাকে ভোট দেবে? তাদের নিশ্চয়ই তাদের অধিকার আছে যারা এই অপরাধে যুক্ত না। ধরুন 10,000 লোক এই হত্যা এবং অন্যান্য মামলায় আওয়ামী লীগের 10,000 নেতাকর্মীর বিরুদ্ধে আপনি মামলা করলেন, তাদের বিচার করলেন। এই 10,000-এর বাইরে যারা, তাদের কি হবে? তাদের তাহলে আপনি এখানে 2 ধরনের আছে। আমি কোনোটার ব্যাপারে স্থির সিদ্ধান্তে আসছি না, বা আমি স্থির মত দিচ্ছি না। একটা হচ্ছে যদি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করে দিলেন বা রাজনীতির বাইরে থাকলেন,
বাংলাদেশে এরপর যত অঘটন ঘটবে, যত সন্ত্রাস ঘটবে, নাশকতা যদি ঘটে, আপনি আওয়ামী লীগের উপর আর দায় চাপাতে পারবেন না। হ্যাঁ, এটি একটি সমস্যা। যেমন আমাদের এখানে যে যারা একসময় আন্ডারগ্রাউন্ড পার্টি ছিল, আন্ডারগ্রাউন্ড পার্টি আপনি তো তাকে ধরতে পারছেন না, বা জঙ্গি গোষ্ঠী ছিল, বিএনপি আমাদের প্রবলভাবেই হয়েছিল, আওয়ামী লীগ আমাদের। তা এই ধরনের পরিস্থিতি, সেটা গণতন্ত্রের জন্য বিপদ, সেটি যাতে না হয়। দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগের কোন নেতৃত্ব। এখন আওয়ামী লীগের অনেক ভালো নেতাও তো আছে, এবং যারা গত 10 বছরে অন্তত তারা সামনে আসতে পারেন। তারা আপনি এখন যে আওয়ামী লীগের কথা নিয়ে আলোচনা করছি, সে আওয়ামী লীগে তো 70% ব্যবসায়ী। এই যে 70% ব্যবসায়ী, এদের কিন্তু সমাজ থেকে বাদ দেওয়া যাবে না। কারণ তাদের ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, এবং যার সাথে দেখুন বাস্তবতাও কিন্তু বুঝতে হবে। আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলতে হচ্ছে যে বেক্সিমকোর কারখানা বন্ধ হবে না, কারণ সরকার টাকা দিয়েও সেটি চালু রাখবে, কারণ এই শ্রমিকরা কোথায় যাবে। আমি মনে করি এক্ষেত্রে একটি জাতীয় সম্মেলন হতে পারে, জাতীয় একটা কাউন্সিল হতে পারে, সবার মতামত নেওয়া, ছাত্ররা তাদের যুক্তি দেবেন, রাজনৈতিক দলগুলো তাদের যুক্তি দেবেন, কিভাবে সামনে এগোনো যায়। একটা হচ্ছে যে ম্যান্ডেলা, পৃথিবীতে একমাত্র যে ম্যান্ডেলা, যে শত্রুকে বুকে জড়িয়ে নিতে পারে, বুকে টেনে নিতে পারে। আমাদের এখানে এরকম রাজনৈতিক নেই, যেটি আমি এই জায়গাটা থেকে একটা সম্ভাবনা ছিল, সেটি এই জায়গাটা থেকে হাসিব জাহান আপনার কাছে আসতে চাই। হাসিব জামান, দুঃখিত, আপনারা কি যেটি কথা বলছেন যে শত্রুকে বুকে টেনে নেবেন আপনারা, নাকি আসলে আওয়ামী লীগ নির্বাচনে আসলে সেটা প্রতিহত করবেন? আমার এখানে কয়েকটা মত হচ্ছে। আগের যিনি বিএনপির ব্যক্তিত্ব আছেন, উনি যেটা বলেছেন, যে আমি একটু আগের প্রেক্ষাপটে আসছি আপনার বিজ্ঞাপনে যাওয়ার আগে, যে জনগণ সেটা নিষিদ্ধ করবে। আমার কথাটা হচ্ছে যে মানে বিএনপি এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সাথে কয়েকবার দেখা করেছে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে। সেখানে কি বিএনপি এই দাবি জানিয়েছে কাইন্ড অফ যে আপনারা একটা গণভোট করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই কিনা বাংলাদেশের জনগণ? সেটা কি বিএনপি জানিয়েছে কিনা? বা বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন, যে প্রান্তিক পর্যায়ে সব জায়গায় যেই সিন্ডিকেটগুলো হচ্ছে আওয়ামী লীগের ছিল, সব সিন্ডিকেট এখন বিএনপির হয়ে গেছে। এটা তো মানে সত্য। তো আমি যেমন হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন হামলা হয়, হামলার প্রেক্ষিতে আমাদের একজন হচ্ছে বাদী হয়ে মামলা করে। ওই মামলা করার পর দেখা গেছে যে অনেক ছাত্রদলের নেতা বা অনেক বিএনপির নেতা হচ্ছে যে অনেককে মানে সেই মামলাটাকে যেন কোনোভাবেই এক্সিকিউশন করা না যায়, পুলিশ যেন গ্রেফতার না করে, কোনো যেন ঝামেলা না করে, তারা থানায় গিয়ে পুলিশের সাথে মানে কথা বলছে, লিয়াজু করছে। মানে ব্যাপারটা হচ্ছে আওয়ামী লীগ যেরকম আচরণ করে গেছে, মানে আওয়ামী লীগের স্থলাভিষিক্ত হলো। তো এইটা হচ্ছে যে এখানে যে যিনি বিএনপির ব্যক্তিত্ব আছেন, ওনার প্রেক্ষিতে এটা বলা। তো নির্বাচনের ব্যাপারে যেটা বলেছেন যে বুকে টেনে নিচ্ছি কিনা বা আমরা নিব কিনা, আমরা ছাত্ররা মনে করছি যে 3 মাস মানে ক্ষমা করা। হ্যাঁ, আচ্ছা, বিষয়টা হচ্ছে যে 3 মাস হয়েছে, 3 মাস আগেই যে ঘটনা ঘটিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যেখানে শত শত হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে, সেটা আমরা এখন ভুলতে পারি না। এখন আমাদের অভিভাবক তুল্য যারা আছেন, ওনারা এত সহজেই কীভাবে ভুলে যাচ্ছেন সেটা আমার বোধগম্য না। এখানে আমাদের হচ্ছে গণমাধ্যম ব্যক্তিত্ব একজন আছেন, হ্যাঁ সোহরাব ভাই যেটা বলেছেন যে মানে কোন আওয়ামী লীগ আসবে। আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ নাম শুনলেই জনগণ এখানে হচ্ছে আসবে না। সোহরাব ভাই যে হচ্ছে যে 2 কোটি সমর্থকের কথা বলছে, সেটাতে বর্তমান বাস্তবতা সেটা না। মানে বর্তমান বাস্তবতা সেটা না। আমরা লাস্ট ইলেকশনগুলো সেটা দেখেছি, যেই জায়গায় ইলেকশন কমিশনের যে ব্যর্থতাগুলো ছিল, তারা কত পার্সেন্ট করা হয়েছে, এই ধরনের গুঞ্জন লাস্ট প্রত্যেকটা ইলেকশনেই ছিল আওয়ামী আমলে। সো এই জায়গায় 2 কোটি সমর্থক আছে বলেই আওয়ামী লীগের অনেক ভোট ব্যাংক আছে, কিংবা অন্য কোনো আওয়ামী নেতৃত্ব আসলেই জনগণ ভোট দিবে, এটাতে আমরা বিশ্বাসী না। আওয়ামী লীগ নামেই বর্তমান আমার মতামতে ছাত্র জনতা সেটাতে আগ্রহী না, যে আওয়ামী নামে কেউ আসবে, আওয়ামী লীগ নামে কেউ আসবে। জি, যে প্রশ্নটা হাসিব জামান করেছে আপনার উদ্দেশ্যেই করেছে এম এ জলিল, আপনারা কি সরকারের কাছে এই ধরনের কোনো কিছু চেয়েছেন কিনা, যে
আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা, যেটি আপনারা বলছেন যে জনগণ নির্ধারণ করবে, সেই জনগণ নির্ধারণ আসলে কিভাবে করবে, নির্ধারণের মাপকাঠিটা কি হবে, সেই ধরনের কোনো ফর্মুলা কি আপনারা দিয়েছেন সরকারকে? বিএনপি সম্পর্কে এই আলোচনাটা আসতেছে কেন, যে আওয়ামী লীগকে বিএনপি পুনর্বাসিত করতে চাচ্ছে, অথবা এরকম একটা ধারণা কেন দেওয়া হচ্ছে, কেন সৃষ্টি করা হচ্ছে? এই ধরনের একটি এই প্রশ্নটা তো বিএনপি তো কোনো সময় এই কথা বলেনি। না, শেখ হাসিনার বিচার হতে হবে, দৃঢ়ভাবে বিএনপি এটা বলছে। গণহত্যাকারীদের বিচার হতে হবে, এটা বিএনপি দৃঢ়ভাবে বলছে। এবং যারা গণহত্যাকারী, যারা ফ্যাসিস্ট, এই কাজের সাথে যারা যুক্ত, তাদের এই দেশে রাজনীতি করার অধিকার থাকবে না, এটা বিএনপি বারবার বলছে। এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, বিএনপি কিন্তু এরকম ক্যাটাগরিক্যালি বলেনি। বিএনপি বলেছে যে কোনো দল নিষিদ্ধের পক্ষে, সেটাই বোঝায়, মানে এটা তো এই মুহূর্তে তো আওয়ামী লীগের কথাই আসছে। আপনি বাস্তবতায় আসেন, দল নিষিদ্ধ করে যে প্র্যাকটিসটা শুরু হবে, এটা গণতন্ত্রের অভিযাত্রাকে ব্যাহত করবে আমি মনে করি। জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ, তাতে কি জামাতকে নিশ্চিহ্ন করা গেছে? যায়নি। বরং জামাতের প্রতি যদি 5 ভাগ ইয়া থেকে থাকে, সহানুভূতি থেকে থাকে, নিষিদ্ধ করার প্রেক্ষিতে এই সহানুভূতি বেড়ে 10 ভাগ হয়েছে। এটা হচ্ছে রিয়ালিটি। আমরা আজকে যেটাকে জোর দিতে চাই, যে আজকে দেশের বাইরে থেকে ষড়যন্ত্র আছে, পার্শ্ববর্তী দেশ থেকে ষড়যন্ত্র আছে, ফ্যাসিস্টদের ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমরা একটা জাতীয় ঐক্যের ধারণা তৈরি করতে চাই। জাতীয় ঐক্যটা কিন্তু আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট। যেমন কিছু কিছু বক্তব্যে একটা মহল চেষ্টা করতেছে যে ছাত্রদের সাথে বোধহয় আমরা ডিফার করতেছি। না, ছাত্রদের আবেগের সাথে বিএনপি তো কোনো সময় ছাত্রদের আবেগকে অসম্মান করেনি, ছাত্রদের মতামতকে অসম্মান করেনি। তাদের আত্মাহুতিকে আমরা এই যে জুলাই আগস্টের বিপ্লবে ছাত্র জনতার যে আত্মাহুতি, এটাকে আমরা মানে এটাকে তো আমরা অস্বীকার করছেন না, শ্রদ্ধা জানাই, অবলম্বিত শ্রদ্ধা জানাই। এবং এই আত্মাহুতির মধ্যে আমাদের দলের নেতাকর্মীরা, সব দলের নেতাকর্মীরা এই আন্দোলনে অংশ নিছে, আত্মাহুতি দিচ্ছে। এটা যদি আজকে মনে করা হয় যে রাজনৈতিক দলগুলির মানে এক সাইডে রেখে শুধু কিছু সংখ্যক ছাত্র এই আন্দোলনটাকে সফল করছে, এরকম ধারণাও যদি তৈরি করা হয়, এটাও কিন্তু জাতীয় ঐক্যের জন্য খুব সুখকর হবে না। এবং আমার বক্তব্যটা হলো যে আজকে সব ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য একটা ইস্পাত কঠিন জাতীয় ঐক্য দরকার, যেটা সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল, ছাত্র জনতা, আন্দোলনে অংশগ্রহণকারী সকল শক্তিকে অ্যাকোমোডেট করতে পারে এমন একটি ধারণা এস্টাবলিশ করাই আজকে জরুরি বলে আমরা মনে করি। জি। আচ্ছা, আর একটা জিনিস এখানে বলা উচিত, আমাদের বলেছেন আসিফ বলেছেন, হাসিব বলেছেন যে সিন্ডিকেট এখন বিএনপির দখল। আমি এটা হাসিব, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আমি প্রান্তিক পর্যায়ে আমাকে একটু বলতে দেন। আমাদের পার্টি স্ট্যান্ডটা এই ক্ষেত্রে খুব পরিষ্কার। ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের নেতারা বলেছিল যে ক্ষমতার পালাবদল ঘটলে বিএনপির হাতে 5 থেকে 10 লক্ষ লোক মারা যাবে বলেছিল, সেটা হয়। এবং আওয়ামী লীগ যে অবস্থা তৈরি করেছিল আমাদের উপর শুধু না, সকল বিরোধী শক্তির উপর যে জুলুম অত্যাচার 15-16 বছর ধরে যে চালিয়েছিল, আসলে এরকম হওয়ার কথা ছিল। কিন্তু ওই যে সৌরভ ভাই যে কথা বললেন যে বিজয়ীদের উদার হতে হয়, এই উদারতা কিন্তু আমরা প্রথম দিকেই দেখাইছি। পট পরিবর্তনের পরেই আমাদের পল্টনের জনসভা থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের হসপিটাল থেকে আমাদের পার্টির চেয়ারপারসন যে আহ্বান জানাইছিল, এই আহ্বানটা কিন্তু
ভীষণভাবে কাজে লেগেছে, Right. অনেক বিশৃঙ্খলা থেকে আমরা মুক্ত থাকতে পেরেছি। এক, দুই হলো এই যে আপনি বলছেন যে দখলবাজি এটার সাথে যারা জড়িত, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে আরম্ভ করে মানে দলের সকল স্তরের, বিশেষ করে কেন্দ্রীয় নেতৃত্ব এ ব্যাপারে অত্যন্ত দৃঢ় এবং কঠোর ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে। আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বারও আপনার শোকজ করা হয়েছে, আপনারা জানেন। ১,৫০০-এর মতো এখন পর্যন্ত ১,৫০০-এর মতো আপনার শোকজ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে। 2 দিন আগেও বহিষ্কার করা হয়েছে। তা আমরা তো ব্যবস্থা নিচ্ছি এবং এ ব্যাপারে আমাদের দলের অবস্থান পরিষ্কার, খুবই পরিষ্কার। জি। এবং এটাও আমরা বলেছি, এটাও বলতে চাই যে এগুলা যারা করছে, আপনারা ছাত্ররা যদি বিএনপির নাম ভাঙিয়ে এগুলা কেউ করে থাকে, আপনারা ছাত্ররা দরকার হলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরে তুলে দেন। জি, বিএনপি আপনাদের বিরোধিতা করবে না, বিএনপি আপনাদের সহযোগিতা করবে। জি, আমরা আবারও ফিরবো। একটু দর্শক, আমরা আবারও বিরতির সময় হয়েছে, আমরা বিরতির পর আবারও ফিরছি। আবারও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। জনাব এম এ জলিল, আপনাকে দিয়ে ফিরতে চাই। যে আলোচনাগুলো হচ্ছে সেটি হচ্ছে যে এই যে নানান ধরনের বিশৃঙ্খলা চলছে, নানান ধরনের মব ভায়োলেন্স চলছে, প্রচুর দাবি, প্রতিদিনই বিভিন্ন ধরনের দাবি, সরকার ঠিকমতো কাজ করতে পারছে না, স্বাভাবিক কার্যক্রম করতে পারছে না, প্রশাসন ঠিকমতো কাজ করছে না। এই পরিস্থিতিতে আসলে আপনারা বড় রাজনৈতিক দল হিসেবে এই মুহূর্তে আপনারা সরকারকে কতটা সহযোগিতা করছেন? এই জায়গাটাতে বিশেষ করে বারবার বলা হচ্ছিল আপনাদের নেতৃত্বস্থানীয় থেকে যে নির্বাচন দিয়ে নির্বাচনী সরকারের হাতে, রাজনৈতিক সরকারের হাতে যদি ক্ষমতা দেওয়া হয় তারা বিষয়গুলো খুব ঠিক করে ফেলবে রাতারাতি। কিন্তু এখন আসলে সরকারের বাইরে থেকে কি এই জায়গাটাতে সরকারকে সহযোগিতা করা সম্ভব না আপনাদের পক্ষে? বিএনপি তো প্রথম থেকেই বিএনপির অবস্থানটা এই সরকারকে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে, নিরঙ্কুশভাবে সমর্থন দিয়েছে। সমর্থনটা তো সমর্থন এবং সহযোগিতা এই দুটাই করছে বিএনপি। কিন্তু সহযোগিতাটা এবং সমর্থনটা কাজে লাগানোর দায়িত্ব কার? যারা সরকারে আছে তারা সহযোগিতাটা কতটুকু গ্রহণ করতে চায়, নিতে চায়, এটা তো তাদেরকে নির্ধারণ করতে হবে, সরকারকে নির্ধারণ করতে হবে। সরকার কি আপনি তবে আমরা এই সরকারের ব্যর্থতা দেখতে চাই না, জনগণও দেখতে চায় না। কারণ এই সরকারের ব্যর্থতার সাথে আজকে জাতির অস্তিত্ব জড়িয়ে গেছে। কিন্তু সরকারের দুর্বলতাগুলি খুব দ্রুত কাটিয়ে ওঠার জন্য সরকারকে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। এই যে আপনার 100 দিন হয়ে গেল, 100 দিনের মধ্যে এইভাবে তো মানুষ দেখতে চায় না। একটা ভালো প্রশাসন এখন পর্যন্ত ভালো পাওয়া গেল না। এখনো আওয়ামী লীগের দোসররা প্রশাসনের ভিতরে আপনার রয়ে গেছে। এগুলো তো আপনার ইচ্ছা থাকলে বা থাকলে এগুলো তো আপনার 1-1.5 মাসের মধ্যেই একটা সুন্দর প্রশাসন সাজিয়ে ফেলা যেত। তারপর আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি এগুলো করে যেত। আর দাবি দেওয়া যেটা আপনি বলতেছেন, দাবি দেওয়ার ব্যাপারে আমার একটু মাঝে মাঝে হাসি পায়। এই যে প্রতিদিন যে যে এই 15-16 বছর যখন রাস্তায় নামতে দিত না, তখন এত দাবি কোথায় ছিল? তাই না? এত দাবি কোথায় ছিল? যারা দাবি দেওয়া এই যে বিভিন্ন সময় তুলছেন, রাস্তা ব্লক করতেছে, করতেছে, এগুলোও সঠিক না। এগুলোও তাদের পুনর্বিবেচনা করা উচিত, এগুলো বিবেচনা করা উচিত। তবে আমি মনে করি যে গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা যত তাড়াতাড়ি, গণতান্ত্রিক ব্যবস্থা বলতে আমরা গণতন্ত্র ব্যবস্থায় ফিরে যাওয়ার মাধ্যমেই তো হচ্ছে নির্বাচন। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হতে পারে এমন সংস্কারগুলি করে যদি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা যায় এবং রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে অর্পণ করা যায়, মানে জনগণের মতামতের প্রতিফলন ঘটতে পারে এমন একটি নির্বাচন করে যদি রাষ্ট্রের মালিকানাটা নিশ্চিত করা যায়, আমি মনে করি যে এই গণতান্ত্রিক ধারাবাহিকতার মধ্য দিয়ে অনেক সমস্যার
হাসিব জামান, আপনারা বলছেন যে আসলে এই বিপ্লবের যে বিপ্লব হয়েছে, এই বিপ্লব আসলে নির্বাচন করার জন্য হয়নি। আপনারা চান রাষ্ট্রের সংস্কার। এই রাষ্ট্রের সংস্কার করতে আসলে কতদিন সময় লাগবে বলে আপনার মনে হয়? যে সরকারকে আসলে আপনারা কতদিন সময় দিতে চান? রাজনৈতিক দলগুলোর দিক থেকে চাপ আছে নির্বাচন করার, সেই জায়গাটাতে কোন ধরনের সংস্কার আপনারা আসলে কোন পর্যায় পর্যন্ত সংস্কার চান, যেখানে গিয়ে একটি নির্বাচন আসলে অনুষ্ঠিত করার সুযোগ রয়েছে? আমি 30টা সেকেন্ড আর কি, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিন্তু নির্বাচন করার ব্যাপারে চাপ মানে বিএনপির পক্ষ থেকে নাই। বিএনপির পক্ষ থেকে নাই নাই বলতে বিএনপির বক্তব্যটা এরকম যে এই যে ধোঁয়াশা একটা তৈরি করে রাখা হয়েছে সংস্কারের নামে, এই ধোঁয়াশাটা থেকে জি বুঝতে পেরেছি, এটাকে একটু পরিষ্কার করে একটা রোড ম্যাপ দেওয়া। এই ধোঁয়াশাটাই কিন্তু জাতীয় ঐক্যের বিভক্তি তৈরি করবে। আপনি বলুন। কাজে একটা পরিষ্কার রোড ম্যাপ বিএনপি চাইছে। আমি জলিল ভাইয়ের আগের যে বক্তব্য সেখানে একটু সংযুক্তি করতে চাই। সেটা হচ্ছে যে আমি যখন বলেছিলাম তখন বলেছি যে প্রান্তিক পর্যায়ে ঘটনাগুলো ঘটছে। বিএনপি অ্যাজ এ পপুলিস্ট পার্টির যখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন একটা ডিরেকশন দিচ্ছেন, উনি আজকেও সম্ভবত একটি কাজ করেছেন যে আমাকে রাষ্ট্রনায়ক এবং গতকাল না করতে বলেছেন, যে আপনারা এটা বলার দরকার নেই। তো তারেক রহমান যখন ডিরেকশন দিচ্ছেন যে এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো করা যাবে, কিংবা এই সরকারকে সফল হতে দিতে হবে, কিন্তু এই ডিরেকশনটা মানে কতটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ? তৃণমূল পর্যায়ে সেটা কার্যকর হচ্ছে না। আমি জাস্ট ঢাকার কথাই বললাম। সাভার ঢাকার একটা উপজেলা, আর এখন জেলা শহরের গুলো কি অবস্থা হবে? আমার কথা যে ডিরেকশন হচ্ছে কিন্তু, এবং খুবই ভালো ডিরেকশন, কিন্তু তৃণমূল পর্যায়ে সেটা মানে কাজ করছে না। এটাই আমি জাস্ট তখন অ্যাড্রেস করেছি। আর আমার মানে এই জায়গায় মানে বিএনপির তৃণমূল পর্যায়ে মানে যে আলাদা করে জলিল ভাই যেটা বলেছেন, আমরা যেন মানে কোনো বিএনপির বা ছাত্রদল বা কারো ব্যাপারে যেন অভিযোগ দিই, আমার মনে হয় বিএনপির পক্ষ থেকে তাদের তৃণমূলের নার্সিং করা উচিত, যে এই কাজগুলো করা উচিত বা করা উচিত। হ্যাঁ, আমি পরের যে বিষয়টা যে সংস্কার কতদিন নাগাদ, আমরা তো মূলত শুধু নির্বাচনী সংস্কারের জন্য এই সরকার গঠিত হয় নাই। নির্বাচন হয়তো একটা চূড়ান্ত প্রক্রিয়া, যে সর্বশেষে সংস্কার প্রক্রিয়ার পরে নির্বাচন হবে। তো বাকি যে সংস্কার, এই 16 বছরের যে রাষ্ট্রযন্ত্রটাকে একদম ধ্বংস করে দিয়ে যাওয়া হয়েছে। এই যে 3 মাস পার হলো, স্টিল নাও বিচার কার্যক্রমের কোনো ধরনের অগ্রগতি নাই। এটা কি সরকার চেষ্টা করছে না? সরকার চেষ্টা করছে, কিন্তু পুলিশ প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেটিভে যে ধরনের মানে ধ্বংসযোগ্য, যে ধরনের দলীয় নিয়োগ দেওয়া হয়েছে, এগুলোর জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারও সেটা পারছে না। সো এই জায়গায় একটা যৌক্তিক সময়, সেটা যতদিন লাগুক, এই যৌক্তিক সময়ে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে সংস্কারের পরে চূড়ান্ত সংস্কারটা হবে, সংস্কারের ফলাফল হবে নির্বাচন। জি, বুঝতে পেরেছি, পরিষ্কার। প্রশাসনের ব্যাপারে জি, জনাব সোহরাব হাসান, আমাদের আসলে আপনার কাছে আসবো, যদি আমি সোহরাব হাসান আপনার কাছে গিয়ে যদি সময় পাই আপনার কাছে আসবো। এই যে একদিকে ছাত্রদের চাপ, সংস্কার কার্যক্রম শেষ করতে হবে, নির্বাচন, সংস্কারের পরে নির্বাচন, অন্যদিকে রাজনৈতিক দলগুলো বলছে সংস্কার, চূড়ান্ত সংস্কার আসলে করবে রাজনৈতিক দল, তারা একটি নির্বাচন চায়, মাঝামাঝি অবস্থানে সরকারের আসলে এই মুহূর্তে করণীয় কি? ধন্যবাদ। সরকারের শুরুতে, অন্তর্বর্তী সরকারের শুরুতে ছাত্র নেতৃত্ব, সাধারণ মানুষ, এমনকি সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের যে এক ধরনের আত্মিক এবং বাহ্যিক দুটোই সম্পর্ক ছিল, সে কোথায় যাতে ছেদ ঘটেছে। এই অভিযোগটা শুধু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে না, যে ছাত্র নেতারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তাদের পক্ষ থেকেও কিন্তু অভিযোগ এসেছে যে সরকার ঠিক মতো পারফর্ম করছে না, যে দায়িত্ব তাদের পালন করার কথা সেটি যথাযথভাবে পালন করতে পারছে না। এমনকি একজন সমন্বয়ক আমাকে বললেন যে 3 মাসে তো ছাত্র নেতাদের সাথে আনুষ্ঠানিক সরকার কোনো বৈঠকও করেনি। আনুষ্ঠানিক কারোর সাথে দেখা হতে পারে, হ্যাঁ, একটি হতে পারে যে 3 জন এই ছাত্র নেতাদের মধ্যে 3 জন সরকারে আছেন, সেই জন্য হয়তো প্রয়োজন নাই, কিন্তু প্রয়োজন আছে। সরকারে থাকার পর স্বীকৃতি কাঠামোর মধ্যে, সরকারের বাইরে যারা থাকেন তারা কিন্তু কাঠামোর বাইরে। এই কাঠামোর বাইরের মানুষকে কতটা, মানুষের সাথে মত বিনিময় কতটা যোগাযোগ, এর উপর কিন্তু সরকারের ভাবমূর্তি এবং তার সফলতা নির্ভর করে। দ্বিতীয় সরকারের রাজনৈতিক মন নেই।
রাষ্ট্র পরিচালনা কিন্তু রাজনৈতিক বিষয়, সেটি দলীয় রাজনীতি হোক বা নির্দলীয় রাজনীতি হোক, অর্থাৎ এটি একটি এই রাষ্ট্র পরিচালনাটা হচ্ছে এক রাজনৈতিক বিষয়। কিন্তু এই সরকারের যারা দায়িত্বে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তাদের রাজনৈতিক মন নেই, অর্থাৎ রাজনৈতিক চিন্তা নেই। তারা একটা দায়িত্ব পেয়েছেন, একটা মানে এক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, তিনি মন্ত্রণালয়ের হয়তো আনুষ্ঠানিক বা এই দৈনন্দিন কাজটা করছেন। কিন্তু এই রাষ্ট্রটাকে, যেটি জলিল ভাই বললেন যে কোন অবস্থায় ছিল, তার থেকে যে একটি উত্তরণ ঘটানো, সেখানে বেশ ঘাটতি আছে। এই ঘাটতিটা কাটানো যায় পারস্পরিক যোগাযোগ, আস্থা এবং জনাব এম এ জলিল 20 সেকেন্ড একেবারেই শেষ করতে 20 সেকেন্ড একদম এক লাইনে। না, যেটা এক লাইনে তো আর মানে 20 সেকেন্ডে আমার সময় নেই আমার হাতে। না, সৌরভ ভাইয়ের এই যে শেষের কথাটার সাথে আমি একমত যে মানে সরকারকে আরো হতে হবে, সক্রিয় হতে হবে। আহতদের আজকে বিদেশে পাঠানো হচ্ছে, ওদের রাস্তায় নামার পরে কেন, 100 দিন পরে কেন, আহত হওয়ার 100 দিন পরে কেন? এই অদক্ষতা তো জাতি মেনে নিতে চায় না, মেনে নিতে পারি না। তার মানে সরকারকে আসলে আরো দক্ষতার সাথে এবং এই দক্ষতা কাটানোর জন্য সকলের সহযোগিতা নেই। দক্ষতা এবং সহযোগিতাটা তো সরকারকে গ্রহণ করতে হবে। আর সর্বোপরি আমি সবশেষে যেটা বলতে চাই যে ওই সৌরভ ভাইয়ের কথা ধরে, যে রাষ্ট্রের সকল সমস্যা হচ্ছে রাজনৈতিকভাবেই এর সমাধান করতে হবে। জি, পরিষ্কার। আমরা আলোচনা করছিলাম আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের যোগ্য এই বিষয়ে। আমাদের আলোচনায় নানান বিষয় এসেছে। আমাদের বিষয়ে আলোচনায় সরকারের যে বর্তমান কার্যক্রম, সেই কার্যক্রমের দক্ষতা এবং যোগ্যতা এবং তাদের সাফল্য নিয়ে কথা এসেছে। নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে সরকার বিবেচনা করবে। আমরা এই পর্যন্তই শেষ করছি আজকের মতো জনতন্ত্র গণতন্ত্র।